এখন কি হরমোন বডি ফ্লুইড রেগুলেট করে? একটা হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটা সিক্রেটেড হবে বাই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হরমোনটা এটা সিক্রেট হয় ফ্রম সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল নামটা দিয়ে বুঝতে পারছো, রেনালের উপরে থাকে, জাস্ট আপার লোব অফ কিডনি, সেখানে থাকবে একদম টপে। এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেখান থেকে সিক্রেট হবে অ্যালডোস্টেরন। অ্যান্ড এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড, এটা সিক্রেট হবে অ্যাট্রিয়ামের ওয়াল থেকে। তো আমরা এই যে হেডলাইনগুলো পড়লাম, এই হেডলাইনগুলো আমরা ইলাবোরেটলি জানবো পরের স্লাইডগুলোতে। তো আমরা একে একে আসি মেকানিজমগুলো। দিস থার্স্ট মেকানিজম কিভাবে কাজ করে, হরমোনাল মেকানিজমের মধ্যে যে 3টা হরমোন বললাম এগুলো কিভাবে কাজ করে, এগুলো জানলেই আমরা ওভারঅল বুঝে ফেলবো যে বডি ফ্লুইড ভলিউমটা কিভাবে রেগুলেটেড হচ্ছে। এটা একটা ছবি যেখানে আগের যে আমি হরমোনগুলোর নাম বললাম সেগুলোর লোকেশনগুলো একটু দেখানো হয়েছে, মানে ভিজুয়াল ইম্প্যাক্টের জন্য। এখানে দেখো এডিএইচ, এডিএইচটা সিক্রেট হবে হচ্ছে কিছু অসমো রিসেপ্টর থেকে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস যখন স্টিমুলেটেড হবে ওই থার্স্ট মেকানিজমের মাধ্যমে, তখন পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ সিক্রেট হবে। দেন এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড, যেটা সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ওয়াল থেকে সিক্রেট হবে। দেন আরেকটা যেটা আমি রেনিন ওখানে হেডলাইনে নাই, কিন্তু এটা লাগবে আমাদের মাঝখানে, আমরা যখন পাথওয়েগুলো পড়বো তখন মাঝখানে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন একটা হরমোন পড়বো, সেটা সিক্রেট হবে বা কিডনি। অ্যান্ড অ্যালডোস্টেরন, এটা বলেছি এই যে কিডনি, এটা কিডনির উপরে জাস্ট আপার পোলে একটা গ্ল্যান্ড থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেখান থেকে অ্যালডোস্টেরন সিক্রেট হবে। এবং এই যে রেনিন বললাম অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা অ্যাঞ্জিওটেনসিন, এটাও মিডওয়েতে আমরা অ্যালডোস্টেরন মেকানিজম কিংবা এডিএইচ মেকানিজম যখন পড়বো তখন আমরা দেখব যে এখানে অ্যাঞ্জিওটেনসিন 2, এটাও একটা হরমোন, এটা কাজে লাগে, সেটা আসবে হচ্ছে কিডনি থেকে। এখন আসো থার্স্ট মেকানিজম কিভাবে কাজ করে। মোস্ট কমন কন্ডিশন যেখানে হচ্ছে তোমার থার্স্ট মেকানিজম সেন্টারটা স্টিমুলেটেড হয়, আগেই বলেছি ইনক্রিজড অসমোলারিটি অফ বডি ফ্লুইড, যেটাকে আমরা বলেছি হাইপার অসমোলারিটি অ্যান্ড হাইপোভলিউমিয়া। এই দুটো কন্ডিশনে তোমার থার্স্ট মেকানিজমটা কাজ করবে, থার্স্ট সেন্টার স্টিমুলেটেড হবে। এটা কিভাবে হয় আমরা একটু দেখি। ইনক্রিজড অসমোলারিটি অফ বডি ফ্লুইড, আমরা জানি নর্মাল অসমোলারিটি অফ বডি ফ্লুইড কত, 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। এই অসমোলারিটিটা মানে এক্সার্টস হচ্ছে, এই অসমোলারিটিটা কি দিয়ে আমরা এই অসমোলারিটিটা আমরা পাচ্ছি, কোন কোন সলিউট দিয়ে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম অসমোলারিটি এক্সার্ট করে, যেটা হচ্ছে কি এই 280 থেকে 300 মিলি অসমোল যেটা বললাম, এর 92% অসমোলারিটিটা আসবে হচ্ছে সোডিয়াম দিয়ে, দ্যাট ইজ কত 270 মিলি অসমোল পার লিটার। অ্যান্ড আদার সলিউট যেটা কন্ট্রিবিউট করবে 8%, দ্যাট ইজ 30 মিলি অসমোল পার লিটার। এখন তাহলে আমরা নর্মাল অসমোলারিটি বডি ফ্লুইডে কত জানলাম, 280 থেকে 300, সাপোজ ধরো 300। এই 300-এর যদি 1 to 2% টোটাল অসমোলারিটি, নর্মাল অসমোলারিটির যদি 1 to 2% ইনক্রিজ হয়, দ্যাট ইজ অসমোলারিটি যদি 303 থেকে 306 মিলি অসমোল পার লিটার হয়, তখন অথবা আরেকটা কন্ডিশন বলেছি যেটা হাইপোভলিউমিয়া, দ্যাট ইজ যখন ইসিএফ ভলিউমটা 10 to 15% রিডিউসড হয়, এই দুটো কন্ডিশন যখন হবে, যে কোনো একটা হলেই হবে, is enough to stimulate the osmoreceptor of thirst center of hypothalamus. কি বললাম, হাইপোথ্যালামাসের মধ্যে যে অসমো রিসেপ্টরগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হলে কি হবে, তখন যে হাইপোথ্যালামাসে যে থার্স্ট সেন্টার আছে ওটা স্টিমুলেটেড হবে, হওয়ার ফলে থার্স্ট সেন্টার থেকে একটা ইম্পালস আর্জ হবে যে ওয়াটার ইনটেক করার, লিড টু ইনক্রিজ ইনটেক অফ ওয়াটার। এবং ইনটেক ওয়াটার হলে কি হবে, ওয়াটার ব্যালেন্স ইজ রেগুলেটেড। আমাদের যে হাইপোভলিউমিয়া হয়েছিল সেই হাইপোভলিউমিয়া অফ ইসিএফ সেটা কারেকশন হবে, আর যখনই
ফ্লুইডটা কারেকশন হয়ে গেল, ভলিউমটা কালেকশন হয়ে গেল, তখন অসমোলারিটিটা অটোমেটিক্যালি কমে যাবে। অসমোলারিটিটা আমি বোঝাতে চাই এইরকম, সাপোজ একটা গ্লাসের মধ্যে 100 ml পানি আছে, তার মধ্যে 1 টিস্পুনফুল আমি সুগার দিলাম, দিলে তোমার এটা হচ্ছে নর্মাল অসমোলারিটি মনে করো। তারপর যেটা হবে, যদি কোনো কারণে এই 100 ml ওয়াটারটা কমে তোমার 50 ml হয়ে যায়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে যে 50 ml এর মধ্যে তোমার 1 টিস্পুনফুল সুগার থাকলো কিংবা সল্ট থাকলো, তাহলে কি হলো? এই যে তার অসমোলারিটিটা কি হলো? বেড়ে গেল। এই বেড়ে যাওয়া কিংবা ফ্লুইড ভলিউমটা কমে যাওয়া, সেটাকে বলেছে হচ্ছে একটা প্রিকন্ডিশন। যেটা হলে কি হবে? ওই থার্স্ট সেন্টারটা স্টিমুলেটেড হবে, তখন ওয়াটার ইনটেক হবে এবং ওয়াটার ব্যালেন্সটা কারেকশনটা হবে। এটা একটা কন্ডিশন গেল। আরেকটা হতে পারে হাইপোভলিউমিয়া, এটাও একই কথা, মানে আরেকটা মেকানিজম আর কি। সেই মেকানিজমটা কি? Precondition একই, 1 to 2% increase of plasma osmolarity or 10 to 15% decrease normal ECF volume. এই প্রিকন্ডিশন দিয়ে আরেকটা কি হবে? লিডস টু স্টিমুলেট পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারিতে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন সিক্রেট হয়, তার মধ্যে একটা হচ্ছে কি ADH, দ্যাট ইজ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে? এই অ্যান্টিডায়ারেটিক হরমোনটা সিক্রেশনের ফলে হুইচ কজেস ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন। অ্যান্টিডায়ারেটিক হরমোনের কাজ কি? অ্যান্টিডায়ারেটিক হরমোনের মেইন কাজ হচ্ছে কিডনিতে যে টিউবুলার সিস্টেম আছে, সেই টিউবুলার সিস্টেমে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট, এই পোর্শনটুকুতে এডিএস যে এর উপস্থিতিতে, এর প্রেজেন্সে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। নর্মাল কাজই এডিএইচ এর মেইন কাজ হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্টে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে যখনই পোস্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে এডিএস সিক্রেট হবে, তখনই কি হবে? কজেস ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন ডিসিটি অ্যান্ড সিডি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট, দাস ওয়াটার ব্যালেন্স ইজ রেগুলেটেড। এই দুটো হচ্ছে তোমার হাইপার অসমোলারিটি অথবা হাইপোভলিউমিয়া। যখন এই রকমের দুটো সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন এক হচ্ছে থার্স্ট সেন্টারকে স্টিমুলেটেড করবে, আর এক হচ্ছে এডিএস এর সিক্রেশন বাড়িয়ে দেবে। এই যে কথাটা বললাম যে থার্স্ট মেকানিজম, হাইপোভলিউমিয়া এবং হাইপার অসমোলারিটি, একই জিনিস তোমার এডিএইচ মেকানিজম, যেটা হরমোনাল রেগুলেশনের ফার্স্ট যে হরমোনটা বলেছিলাম এডিএইচ, সেখানেও অলমোস্ট একই জিনিস ঘটে, কিন্তু একটু এক্সটেন্ডেড ভার্সনে হবে, কিন্তু একই জিনিস ঘটবে। তাহলে আমরা এখানে থার্স্ট মেকানিজমটা দেখি, ওয়াটার ডেফিসিট হয়েছে অথবা ওয়াটার এক্সেস। আমরা ওয়াটার ডেফিসিট দিয়ে দেখি, জাস্ট এটা দেখলেই আমরা বুঝতে পারবো অপোজিট হবে হচ্ছে ওয়াটার এক্সেসে। ওয়াটার ডেফিসিটে কি হলো? ওয়াটার ডেফিসিট হলে প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে। ওই যে বললাম 100 ml আর 50 ml ওয়াটার, তার মধ্যে একই পরিমাণ সলিউট থাকলে যা হয়, তাহলে ওয়াটার ডেফিসিট হয়েছে, 100 ml থেকে 50 ml ওয়াটার হয়ে গেছে, তখন কি হবে? প্লাজমা অসমোলারিটি বাড়বে। প্লাজমা অসমোলারিটি বাড়লে কি হবে? অসমো রিসেপ্টরস ইন থার্স্ট সেন্টার অফ হাইপোথ্যালামাস স্টিমুলেটেড হওয়ার ফলে থার্স্ট সেন্টার স্টিমুলেটেড হবে, তো ও তখন তার একটা সেন্স হবে যে আমার ওয়াটার ইনটেক করতে হবে, তখন সে ইনক্রিজ থার্স্ট হবে এবং সে বেশি বেশি পানি খাবে এবং ভলিউমটা, এই ওয়াটার ডেফিসিটটা কারেকশন হবে। তো এটা একটা মেকানিজম। এবং এডিএস মেকানিজমে কি বলেছিলাম? ওয়াটার ডেফিসিট হলো, প্লাজমা অসমোলারিটিটা ইনক্রিজ হলো, তখন পোস্টেরিয়র পিটুইটারিকে ও স্টিমুলেট করবে, এডিএস সিক্রেশন হবে এবং এডিএসটা কি করবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। কোথায় হবে? এটা হবে ডিসিটি এবং সিডিতে, এবং আলটিমেটলি ভলিউমটা কারেকশন হবে। এইভাবে অসমোলারিটিটাও নর্মাল হয়ে যাবে। এইটা হচ্ছে থার্স্ট মেকানিজম। এটা বোঝা গেল? জি ম্যাম। ওকে, নেক্সট যাই তাহলে। এডিএইচ মেকানিজম। আমি বলেছি যে থার্স্ট মেকানিজমের কিছুটা পোর্শন কিন্তু আমি এডিএইচ মেকানিজম বলে ফেলেছি। সেটা কি? সেটা আমি এইটুকু বলেছি, দেখো, ওয়াটার ডেফিসিট হয়েছে, ইনক্রিজ ইসিএফ অসমোলারিটি হয়েছে, অসমো রিসেপ্টর স্টিমুলেশন হয়েছে, থার্স্ট সেন্টার স্টিমুলেটেড হয়েছে, এডিএইচ সিক্রেশন ইনক্রিজ হয়েছে, ওয়াটার রিটেনশন হয়েছে,
নর্মাল ইসিএফ অসমোলারিটি হয়েছে। এই মেকানিজমটুকু আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে দেখে ফেলেছি। আরেকটা মেকানিজমের মাধ্যমে এডিএসটা কাজ করে, সেটা হচ্ছে ওয়াটার ডেফিসিট হওয়া মানে কি হাইপোভলিউমিয়া হয়েছে। হাইপোভলিউমিয়া হলে যেটা হয় ব্যারো রিসেপ্টর, বিআর মিনস হচ্ছে ব্যারো রিসেপ্টর ইনহিবিশন হবে। এই ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে? ব্যারো রিসেপ্টরগুলো সাধারণত লার্জ ব্লাড ভেসেল কিংবা ব্লাড ভেসেলের গায়ে থাকে। পালমোনারি ভেসেল হতে পারে, অ্যাফারেন্ট আর্টিওল হতে পারে, এরকম ভেসেলগুলোর গায়ে থাকে। যখন হাইপোভলিউমিয়া হয় এই ব্যারো রিসেপ্টরগুলো ইনহিবিশন হবে। ইনহিবিশন বলে দুটো জিনিস হয়, এক হচ্ছে মেইনলি হচ্ছে গিয়ে এই RAAS মানে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা অ্যাক্টিভেশন হবে। এই অ্যাক্টিভেশনটা আসলে বেসিক্যালি এই ব্যারো রিসেপ্টর ইনহিবিশন হলে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখনই ইনহিবিশন হবে তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেশন হয়, এবং এর মাধ্যমে এই স্টিমুলেশনটাও এই RAAS দ্যাট ইজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে। এগুলো হচ্ছে কি ইন্টার রিলেটেড। হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলো, সেখানে রেনিন সিক্রেট হবে, ইনক্রিজ হবে, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেশন হলেও রেনিন সিক্রেশনটা বাড়বে। এই রেনিন সিক্রেশনটা, রেনিনটা কোথায় থাকে? রেনিনটা থাকবে হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, যেটা কিডনিতে, তোমরা পড়েছো ইন্টারমিডিয়েটে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, ওখান থেকে সিক্রেট হবে হচ্ছে রেনিন। এবং রেনিনটা তারপর কি করবে? রেনিন স্টিমুলেট করবে, কিডনিতে আরেকটা হরমোন সিক্রেট হয় অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2টা কোথায় থাকে? কিডনিতে থাকে। এই অ্যাঞ্জিওটেনসিন 2টাও ইনক্রিজ হবে। এই অ্যাঞ্জিওটেনসিন 2-র অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এই স্লাইডে একটা কাজ আমি দেখাচ্ছি এবং পরের স্লাইডেই আমরা আরেকটা কাজ দেখব। এখানে দেখছি কি ইনক্রিজ এডিএস সিক্রিয়েশন করে অ্যাঞ্জিওটেনসিন 2। আলটিমেটলি কি হবে? ওয়াটার রিটেনশন হবে এবং সেখান থেকে নর্মাল ইসিএফ অসমোলারিটিতে চলে আসবে। তাহলে এই হচ্ছে এডিএইচ মেকানিজম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, এই যে ব্যারো রিসেপ্টর গুলা, এগুলা কি ওই রেসপিরেটরি রেট রেগুলেশন করে ওই ব্যারো রিসেপ্টর গুলাই কি এগুলা, নাকি এগুলা আলাদা ব্যারো রিসেপ্টর? অনেকগুলো কাজ আছে। ব্লাড প্রেশার রেগুলেশন করবে, ব্যারো রিসেপ্টর তোমার রেসপিরেটরি সিস্টেমে, যেহেতু পালমোনারি আর্টারিতে থাকে, ভেসেলে থাকে, সো এগুলো ব্যারো রিসেপ্টরের অনেক ব্রড স্পেকট্রাম প্রচুর কাজ আছে। এইখান থেকে সেখান থেকে আমি শুধুমাত্র একটা পোর্শন এখানে উঠিয়ে নিয়ে আসছি, যেটা আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। কোশ্চেন ছিল মেকানিজম আর এডিএস মেকানিজম, তাহলে এটা হলো এডিএইচ মেকানিজম। তাহলে আমরা যে আগের মেকানিজমটা পড়লাম থার্স্ট মেকানিজম, সেখানের কিছুটা পোর্শন কিন্তু এখানে আমরা, ওখানে এডিএইচ বলেছিলাম সেটা এখানেও টেনে নিয়ে আসছি, তার সাথে এই পোর্শনটা আমরা এক্সট্রা অ্যাড করলাম। এটা গেল তাহলে এডিএইচ মেকানিজম একটা। দেন হচ্ছে অ্যালডোস্টেরন মেকানিজম। অ্যালডোস্টেরন মেকানিজমটা কি? অ্যালডোস্টেরন বলেছিলাম কোথা থেকে সিক্রেট হয়? সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। সাপোজ এমন একটা কন্ডিশন ক্রিয়েট হলো যে ডিক্রিজ ওয়াটার কন্টেন্ট অফ দি বডি, দ্যাট ইজ কি হাইপোভলিউমিয়া হলো। হাইপোভলিউমিয়া যখন হয়, তোমরা জানো কি না, যখন বডিতে ডিহাইড্রেশন হবে, সেটাই তো হাইপোভলিউমিয়া, অন টাইপ অফ হাইপোভলিউমিয়া। তো ওই হাইপোভলিউমিয়াতে কি হবে? সার্কুলেটরি সিস্টেমটা হ্যাম্পার হয়। এই ক্ষেত্রে আমরা যেহেতু কিডনি নিয়ে কাজ করছি, কাজে আমরা কিডনিতে একটু হাইলাইট করি কি হবে। ডিক্রিজ ওয়াটার কন্টেন্ট অফ বডি হলে হাইপোপারফিউশন অ্যাট কিডনি, মানে হাইপোপারফিউশন কথাটার মানে হচ্ছে কি কিডনির সার্কুলেশনটা কমে যাবে। সার্কুলেশন কমে গেলে কি হবে? রেনিন সিক্রেশনটা ইনক্রিজ হবে। ওই যে বলেছিলাম গত স্লাইডে যে রেনিন বলছে যে অ্যাঞ্জিওটেনসিন, রেনিন, এগুলাতে গত স্লাইডে দেখালাম এডিএস সিক্রেশনটা বাড়ায়, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা হরমোন বাড়ায়, সেটা হচ্ছে কি রেনিন সিক্রেশন ইনক্রিজ হলে অ্যাঞ্জিওটেনসিন 2 সিক্রেশন ইনক্রিজ হবে। অ্যাঞ্জিওটেনসিন 2 সিক্রেশন ইনক্রিজ হলে অ্যালডোস্টেরন সিক্রেশনটা বেড়ে যাবে। এই অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়লে পরে অ্যালডোস্টেরন হরমোনের অনেকগুলো কাজের মধ্যে একটা মেজর ফাংশন হচ্ছে, এটা কি করবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে ইন কিডনি টিবিউল, মেইনলি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা
করে নর্মালি। এখন যদি অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায় তখন কি হবে, বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। আর সোডিয়ামটা আমরা কি জানি, এটা একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। যখনই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি বেশি রিঅ্যাবজর্পশন হচ্ছে টিউবিউলের থেকে, টিউবিউলের লুমেন থেকে টিউবুলার সেলের ভিতরে ঢুকছে, তখন সেলে কি হবে, ইনক্রিজ প্লাজমা অসমোটিক প্রেশার বাড়িয়ে দেবে। প্লাজমা অসমোটিক প্রেশার বেড়ে গেলে কি হবে, যখন অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের একটা প্রপার্টি হচ্ছে, এর সাথে ওরা নিজেদের সাথে ওয়াটারটাকে হোল্ড করে, ক্যারি করে। সো এটা কি করবে, ওয়াটার রিটেনশন হবে। আলটিমেটলি কি হবে, কারেকশন অফ ওয়াটার ডেফিসিয়েন্সি অফ দি বডি হবে। তা আমাদের কন্ডিশন ছিল কি, ডিক্রিজ ওয়াটার কন্টেন্ট অফ বডি, আমাদের বডিতে ওয়াটার কমে গিয়েছিল। আমাদের তাহলে মটো কি ছিল, যে কোনোভাবেই হোক এই যতটুকু বডি ফ্লুইড কমে গেছে, ওয়াটার কমে গেছে, সেটাকে আমরা আবার কারেকশন করব। সেই কারেকশনটা আলটিমেটলি কিন্তু হয়ে গেল। তাহলে কি হলো, ওয়াটার কন্টেন্ট কমে গিয়েছিল, হাইপোপারফিউশন অফ কিডনি হয়েছিল, হাইপোপারফিউশনের পরে কিডনি থেকে রেনিন সিক্রেট হয়েছে, এই রেনিনটা আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 সিক্রেশন বাড়িয়েছে, অ্যাঞ্জিওটেনসিন 2টা যে কি করেছে, অ্যালডোস্টেরন বাড়িয়ে দিয়েছে। অ্যালডোস্টেরনের মেজর কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা ইন ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। যখনই সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে গেল, যেহেতু এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এটা কি করবে, ওয়াটার রিটেনশন করবে, মানে প্লাজমা অসমোটিক প্রেশার বেড়ে গেল এবং ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার রিটেনশন করলো এবং কারেকশন অফ ভলিউম হলো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো। এই যে এডিএস মেকানিজম, এই যে তিনটা মেকানিজম, এগুলা কি মানে কোনো পর্যায়ে কাজ করে নাকি একসাথে কাজ করে? এটা হচ্ছে এটা না, তুমি বলতে চাচ্ছ যে কোন লেভেলের ডিহাইড্রেশন হলে কোনটা কাজ করবে, তাই তো? না, এরকম কোনো পার্টিকুলার নাই যে এত % ডিহাইড্রেশন হলে এডিএইচ আসবে, এটা আসবে। তবে সিভিয়ারিটি বেসিসে আমরা প্রথমে যদি একদম মাইল্ড কেসে আমরা বলতে পারি যে থার্স্ট মেকানিজমটাই কাজ করে, তারপরে হয়তো এডিএইচ, তারপর অ্যালডোস্টেরন, বাট একই সাথেও এরা কাজ করতে পারে। তবে সাধারণত যেটা হয় কি, যখন একটা মেকানিজমের মাধ্যমে আমার যে ডেফিসিয়েন্সিটা ছিল, যে ডিঅ্যারেঞ্জমেন্টটা ছিল, সেটা যদি কারেক্টেড হয়ে যায় তাহলে আর পরের মেকানিজমগুলো আর দরকার হয় না আর কি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এটা ছবিটা আমরা দেখি, একই জিনিস দেখো, প্লাজমা ভলিউম কমে গেছে, মানে ওয়াটার কমে গেছে, কমে গেলে ভলিউম কমে গেল, তখন রেনিনটা সিক্রেশন হলো, রেনিন যে কি করলো, অ্যাঞ্জিওটেনসিনের সিক্রেশন বাড়িয়ে দিল, অ্যালডোস্টেরন সিক্রেশন, তখন এই যে সুপ্রারেনাল রেনাল কর্টেক্স, মানে সুপ্রারেনাল গ্ল্যান্ডে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি কর্টিক্যাল অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টিক্যাল হরমোনের মধ্যে হচ্ছে কি অ্যালডোস্টেরন মেইন, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে, অ্যালডোস্টেরন তখন কি করবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়িয়ে দেবে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ালে কি হবে, আলটিমেটলি তোমার তার সাথে ওয়াটারও রিটেনশন হবে এবং ভলিউম কারেকশন হবে। আরেকটা বলেছিলাম হরমোনাল মেকানিজমের মধ্যে অ্যাট্রিয়াল নাইট্রো ইউরেটিক পেপটাইড। এই নামটা কেন হয়েছে অ্যাট্রিয়াল নামটা হয়েছে বিকজ অফ এটা সিক্রেট হচ্ছে অ্যাট্রিয়ামের ওয়াল থেকে, এই জন্য অ্যাট্রিয়াল। এবং নাইট্রো ইউরেটিকটা আমি পরে বলছি। এবং পেপটাইড কেন বলছি, কারণ হচ্ছে গিয়ে এই হরমোনটা হচ্ছে পেপটাইড হরমোন। এবং নাইট্রো ইউরেটিকটা বলবো একদম পুরো প্রসেসটা বলার পরে, একদম লাস্টে বলবো কেন এটা নাইট্রো ইউরেটিক। তাহলে নমিনক্লেচারটা আমরা জানলাম যে অ্যাট্রিয়াম থেকে যেহেতু সিক্রেট হবে এই জন্য অ্যাট্রিয়াল, এবং পেপটাইড হরমোন বাই নেচার কেমিক্যালি, সো ইট ইজ পেপটাইড। এখন আসো এটা কোথায় থাকে, আমরা বলে ফেলেছি অলরেডি, অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড থেকে অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াল সেল। এটা কখন অ্যাক্টিভ হবে, যদি কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন ব্লাড প্রেশার বেড়ে গেলে কি হবে, হার্ট মাসলগুলো স্ট্রেচ হবে, মানে এটা মানে অ্যাক্টিভ হবে। এবং যখন একটা কি অ্যাট্রিয়াম একটা কি, এটা একটা চেম্বার, যখন এর মধ্যে বেশি বেশি ফ্লুইড জমা হবে, ব্লাড জমা হবে, এটা কি হবে, এটা ফুলে যাবে, স্ট্রেচ আউট হবে। স্ট্রেচ আউট হলে আচ্ছা অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড যেটা আছে অ্যাট্রিয়ামের ওয়ালে, সেটা অ্যাক্টিভেটেড হলো। এই অ্যাক্টিভেটেড হওয়ার পরে এই এএনপির 4টা জায়গাতে এরা কাজ করে। একটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর একটা কিডনি,
আর একটা অ্যাড্রিনাল কর্টেক্স, আর একটা মেডুলা অবলাঙ্গাটা। এখন একে একে বলি। হাইপোথ্যালামাসে এটা কি করবে? হাইপোথ্যালামাসে যে ওই যে অসমো রিসেপ্টর যেগুলো আছে সেগুলোকে ইনহিবিট করবে, করলে ইনহিবিট করবে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম যেটা আমরা বলেছি সেটা হচ্ছে এডিএইচ অথবা ভ্যাসোপ্রেসিন। এই দুটো নামেই তোমরা বইয়ে দেখবে, কোথাও কোথাও ভ্যাসোপ্রেসিন, কোথাও কোথাও এডিএইচ নামে। পোস্টেরিয়র পিটুইটারি আরেকটা হরমোন কি? অক্সিটোসিন। ঠিক আছে, অক্সিটোসিন এন্ড ভ্যাসোপ্রেসিন তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়েছো। এবং অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের খুব একটা ভালো কোশ্চেন ছিল যে স্মলেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি, এরকম একটা কোশ্চেন হতো না? যাই হোক আর কি, সেটা হচ্ছে গিয়ে এই ভ্যাসোপ্রেসিন অথবা এডিএইচ এটাকে ইনঅ্যাক্টিভ করবে বা ইনহিবিট করবে বা সিক্রেশনটা কমিয়ে দেবে। কমিয়ে দিলে কি হবে? আমরা জেনেছি এডিএইচ কি কাজ করে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে সোডিয়ামটাকে রিঅ্যাবজর্ব করে। যদি রিঅ্যাবজর্পশন করে এডিএইচ কিংবা ভ্যাসোপ্রেসিন, যদি কোনো কারণে এডিএইচ কিংবা ভ্যাসোপ্রেসিন না সিক্রেট হয়, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না। সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না হয়, তখন সোডিয়াম কি হবে? টিউবুলার লুমেন দিয়ে ইউরিনের সাথে এক্সক্রিট আউট হবে। আর আমি বলেছি সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। সোডিয়াম অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হলে শুধু তো সোডিয়াম একা বের হয়ে যাবে না ইউরিনে, তার সাথে কি করবে? ওয়াটার নিয়ে একসঙ্গে এটা এক্সক্রিট আউট হবে। তার মানে কি হলো? সোডিয়ামও বের হয়ে গেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটারও এক্সক্রিশন হলো। এটা একটা হাইপোথ্যালামাস দিয়ে গেল। হাইপোথ্যালামাসে, এবং এটা কিন্তু একটা সিম্প্যাথিক স্টিমুলেশন আসে, এএনপি থেকে একটা সিম্প্যাথিক স্টিমুলেশন আসে অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা সিগন্যাল আসে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসে এসে অসমো রিসেপ্টরগুলোকে ইনহিবিট করবে না। এটা আসো আরেকটা আসো কিডনিতে। কিডনিতে কি করবে? এই যে দেখো এএনপি, এটা হচ্ছে কিডনিতে যে এটা ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বাড়িয়ে দেবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি বেড়ে যায়, জিএফআর বেড়ে গেলে তখন কি হবে? বেশি বেশি ইউরিন সিক্রেট হবে। যত বেশি ইউরিন সিক্রেট হবে মানে ওয়াটার এক্সক্রিট হবে, তার সাথে সোডিয়াম নিয়ে একসাথে ওরা বেরিয়ে যায়। আর একটা হচ্ছে গিয়ে ডিক্রিজ রেনিন। আগের এটাতে বলেছি আমরা ইনক্রিজ রেনিন, ইনক্রিজ অ্যাঞ্জিওটেনসিন, ইনক্রিজ এডিএস অথবা অ্যালডোস্টেরন। কিন্তু এখানে কি হচ্ছে? ডিক্রিজ রেনিন যেহেতু হচ্ছে, তার মানে এই মেকানিজমগুলো, অ্যাঞ্জিওটেনসিন কমে যাবে, এডিএস সিক্রেশন কমে যাবে, আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার এক্সক্রিশন হয়ে যাবে। এবং অ্যালডোস্টেরনকে আলাদাভাবে আমরা অ্যাড্রিনাল কর্টেক্সে একটা ইনহিবিটরি ইম্পালস দেবে, যার জন্য অ্যালডোস্টেরন সিক্রেশন কম হবে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন পিসিটি। যেহেতু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, তার মানে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হিসাবে ওয়াটার সহযোগে এরা এক্সক্রিট আউট হবে। এই তিনটা হচ্ছে আমাদের আজকের ভলিউম রেগুলেশনে দরকার। আরেকটা কাজ, অ্যাক্সেসরি কাজ যে করে এএনপি, সে হচ্ছে মেডুলাতে স্টিমুলেশন করে এটাকে ইনহিবিট করবে, এবং এটা ডিক্রিজ ওয়াটার, মানে হচ্ছে কি এটা কি করে? এটা হচ্ছে কি এই ভ্যাসোডাইলেশন করবে এবং ডিক্রিজ ব্লাড প্রেশার কমাই দেবে। এই কাজ হচ্ছে। এখন দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডটাকে বের করে দেওয়া হচ্ছে এএনপির মেইন কাজ, মানে মোড অফ অ্যাকশন। এরা মেইনলি কাজ করে হচ্ছে সোডিয়ামটাকে এক্সক্রিট আউট। সোডিয়ামের ল্যাটিন নাম কি বলো, কেউ একজন বলো। সোডিয়ামের ল্যাটিন নাইট্রিয়াম। এই জন্য আসছে নাইট্রো ইউরেটিক পেপটাইড। ঠিক আছে, ইউরেসিস মানে ডাইরোসিস থেকে ইউরেটিক নিয়েছে এবং নাইট্রিয়াম থেকে নেট্রি, দ্যাট ইজ অ্যাট্রিয়াল নাইট্রো ইউরেটিক পেপটাইড। এটা হচ্ছে আরেকটা মেকানিজম। তাহলে কি হলো? আরেকবার রিকল করি। ব্লাড ভলিউম কোনো কারণে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে অ্যাট্রিয়াল ওয়াল স্ট্রেচ আউট হবে, হলে এটা কি হবে? অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড সিক্রেট হবে। চারটা জায়গাতে কাজ করে: হাইপোথ্যালামাস, কিডনি, অ্যাড্রিনাল কর্টেক্স, মেডুলা। হাইপোথ্যালামাসে একটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন যায়, যে ও কি করবে? ও অসমো রিসেপ্টর যেগুলো আছে সেগুলোকে ইনহিবিট করবে। সো অসমো রিসেপ্টর অফ পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের ভ্যাসোপ্রেসিন অথবা এডিএস সিক্রিয়েট হবে না। না হলে এটার যে কাজ ওয়াটার রিঅ্যাবজর্পশনটা করতে পারবে না, যার জন্য এটা এক্সক্রিট আউট হবে। তারপর কিডনিতে কি করবে? জিএফআর বাড়িয়ে দেবে, জিএফআর ওয়াটার এক্সক্রিট আউট হবে এবং রেনিনটা কমিয়ে দেবে, অ্যাঞ্জিওটেনসিন 2 কমে যাবে এবং এডিএস সিক্রেশন কমে যাবে, যার জন্য সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিট আউট হবে। অ্যাড্রিনাল কর্টেক্সকে ইনহিবিট করবে, অ্যালডোস্টেরন সিক্রেশন ইনহিবিশন হলো। অ্যালডোস্টেরন পিসিটিতে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে সেটা হবে না, সো সোডিয়াম বেরিয়ে যাবে। এই তিনটা আমাদের হচ্ছে ভলিউম রেগুলেশনের কাজ।
এর সাইড হিসেবে আরেকটা কাজ আছে, মেডুলাতে কি করবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে এটা ভ্যাজোডাইলেশন হবে এবং ডিক্রিজ ব্লাড প্রেশার কমিয়ে যাবে। এই হচ্ছে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড। তাহলে ভলিউম রেগুলেশনে আমরা মেকানিজম পড়লাম, মেইনলি হচ্ছে থার্স্ট মেকানিজম অ্যান্ড হরমোনাল মেকানিজম, এবং হরমোনাল মেকানিজমের মধ্যে আমরা পড়েছিলাম এডিএইচ মেকানিজম, অ্যালডোস্টেরন মেকানিজম অ্যান্ড এএনপি মেকানিজম। এটা তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ভলিউম রেগুলেশনে ইউজুয়ালি আসে নেম দ্য মেকানিজম অফ ভলিউম বডি ফ্লুইড ভলিউম রেগুলেশন, তার মধ্যে যে কোনো দুটো, ডেসক্রাইব এনি টু এরকম বলা হয়ে থাকে। যদি এরকম থাকে তাহলে আমার কাছে প্রেফারেবলি মনে হয় এডিএইচ এবং অ্যালডোস্টেরন মেকানিজমটা এক্সপ্লেন করাই বেটার, কিংবা তোমরা থার্স্ট মেকানিজম, এডিএইচ অথবা অ্যালডোস্টেরন থেকে যে কোনো একটা তোমরা এক্সপ্লেন করতে পারো। নেক্সট টপিক যেটা ছিল লাস্ট টপিক, সেটা হচ্ছে ডায়ুরেসিস। Diuresis, by definition, diuresis may be defined as the excretion of large volume of urine. Excretion of large volume of urine আমরা এখানে ইচ্ছে করেই উল্লেখ করিনি। এই ইউরিনের এটা আইসোটনিক হবে, হাইপোটনিক হবে না হাইপারটনিক হবে, আমি এটা এক্সপ্লেন করি নাই। কারণ হচ্ছে যখন আমি এই যে টাইপগুলো বলেছি, ওয়াটার ডায়ুরেসিস, অসমোটিক ডায়ুরেসিস অ্যান্ড প্রেশার ডায়ুরেসিস, এটা আমি যখন বলবো তখন দেখবে যে এটা টনিসিটিটা ডিফার করে। এই জন্য ডায়ুরেসিস যদি ডেফিনেশন বলে তাহলে আমার মনে হয় যে টনিসিটিটা উল্লেখ না করে শুধু ডায়ুরেসিস মিনস দ্য এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন এটুকু বলে থাকাই ভালো। এখানে হচ্ছে গিয়ে ভলিউমটাও আমি উল্লেখ করিনি, বিকজ অফ যখন এইটার সাথে আরেকটা টার্ম চলে আসে সেটা হচ্ছে পলিইউরিয়া। পলিইউরিয়া যখন ডেফিনেশন বলে সেখানেও বলে এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন, ওখানে ভলিউমটা আবার উল্লেখ করা থাকে ইউজুয়ালি মোর দ্যান 2.5 to 3 লিটার পার ডে। তো এখানে ভলিউমটা উল্লেখ করিনি কেন, সেটাও আমি পরে, তোমরা পরের স্লাইডগুলো বুঝতে পারবা যে কেন ভলিউমটা ভ্যারি করে বিভিন্ন ধরনের ডায়ুরেসিসে, সেই জন্য আমি ভলিউমটা উল্লেখ করিনি। এবং টনিসিটির কথাও বলিনি, বিকজ অফ এটাও ভ্যারি করে ডিফারেন্ট টাইপ অফ ডায়ুরেসিসে, সেই জন্য। তাহলে টাইপ আছে আমি বললাম যেটা ওয়াটার ডায়ুরেসিস, অসমোটিক ডায়ুরেসিস অ্যান্ড প্রেশার ডায়ুরেসিস। আমরা এই তিনটা টাইপের ডায়ুরেসিস সম্পর্কে একটু ডিটেলস জানবো। এখানে ছবিটা দেখাচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমরা জানি এডিএইচ সিক্রেট হয়, এসে কিডনিতে কাজ করবে এবং ডায়ুরেসিস এবং অ্যালডোস্টেরন। এখানে আসলে মেইনলি ডায়ুরেসিসটা আমরা এডিএইচ নিয়েই কাজ করব এবং আরো কিছু ব্যাপার আছে, অ্যালডোস্টেরনটা খুব বেশি আসে না আর কি। ওয়াটার ডায়ুরেসিসটা বলি। ওয়াটার ডায়ুরেসিস বাই ডেফিনেশন এখানে দেখো, ইট রেফার্স টু দ্য এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ, এখানে আমি টনিসিটিটা বলেছি হাইপোটনিক ইউরিন due to the excess intake of water or hypotonic fluid। কি হলো ওয়াটার ডায়ুরেসিসে? তাহলে আমাদের মেইনলি যেটা হচ্ছে গিয়ে ডায়ুরেসিসের ডেফিনিশন সবই ঠিক আছে, লার্জ ভলিউম অফ ইউরিন এক্সক্রিট আউট হবে, কিন্তু সেই ইউরিনটা কেমন হবে? হাইপোটনিক ইউরিন হবে। এবং হাইপোটনিসিটিটা কেন ডেভেলপ করছে? ডিউ টু এক্সেস ইনটেক অফ ওয়াটার অর হাইপোটনিক ফ্লুইড। এইটা কখন শুরু হবে? একটা ওয়াটার ইনটেক করার 15 মিনিটসের মধ্যেই দেখা যাবে যে ডায়ুরেসিস শুরু হয়ে গেছে, এবং এটা ম্যাক্সিমাম পিকে পৌঁছে যাবে 40 মিনিটসের মধ্যে। কেউ যদি 1 লিটার পানি খায়, নর্মাল বডিতে যতটুকু দরকার তার থেকে যদি 1 লিটার পানি বেশি খায় তাহলে পারে তার, এবং তার যদি কি হবে, যদি যে মেকানিজম আছে বডির নর্মাল মেকানিজম সেটা যদি হ্যাম্পার্ড থাকে তাহলে পরে তার ওয়াটার ডায়ুরেসিস শুরু হয়ে যাবে উইদিন 15 মিনিটস আফটার ইনটেক অফ ওয়াটার, এবং এই ডায়ুরেসিসটা ম্যাক্সিমাম পিকে চলে যাবে 40 মিনিটস, ইন অ্যাবাউট 40 মিনিটসের মধ্যে। এখন মেকানিজমটা কি? আমরা তো নর্মালি পানি খাই, কিন্তু ওয়াটার ডায়ুরেসিস তো সবসময় হয় না, কিন্তু এটা মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার, খেলাম, খাওয়ার পরে কি হলো, এটা যে ইসিএফ এ ওয়াটারটা মিক্স আপ হলো, মিক্স আপ হওয়ার ফলে কি হবে? ডিক্রিজ অসমোলারিটি অফ প্লাজমা। প্লাজমা কিসের পোর্শন? ইসিএফ এর পোর্শন। সো সেটার থেকে কি হবে? ইনহিবিশন অফ এডিএইচ। আমরা জানি ভলিউম রেগুলেশন থেকে আমরা জানি অসমোলারিটি কমে গেলে এটা
পোস্টেরিয়র পিটুইটারি যে অসমো রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে এবং ওটা সিগন্যাল দেওয়ার ফলে এডিএস রিলিজটা কমে যাবে। এডিএস রিলিজ যদি কমে যায়, এডিএস এর কাজ আমরা জানি কি করে, কিডনি টিবিউলের ডিসিটি এবং সিডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন হলে কি হবে, লার্জ ভলিউম অফ হাইপোটনিক ফ্লুইড এক্সক্রিয়েটেড আউট। কারণ ও তো আর মানে ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারছে না, এডিএইচ নাই যেহেতু, ডিসিটি এবং সিটি ওয়াটার রিঅ্যাবজর্ব করবে না, তখন কি হবে, লার্জ ভলিউম অফ হাইপোটনিক ইউরিন এক্সক্রিয়েটেড আউট ফ্রম আওয়ার বডি। এইভাবে হচ্ছে গিয়ে ওয়াটার ডায়ুরেসিসটা হচ্ছে মেকানিজম। এখন ওয়াটার ডায়ুরেসিসের তাহলে পরে কি হয়, কতক্ষণ ধরে আমরা খাবো, ওয়াটার খাবো আর ওয়াটার এক্সক্রিট আউট হবে, ওয়াটার ডায়ুরেসিস হবে, এটার তো একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটেশনটা কি, লিমিটেশনটা কিসের উপর ডিপেন্ড করে? ধরো এডিএস, আমরা ওয়াটার খাচ্ছি, এডিএস সিক্রেশন নাই, এডিএস সিক্রেশন কম আছে, সো ওয়াটার ডায়ুরেসিস হলো। এই ওয়াটার ডায়ুরেসিসটা ম্যাক্সিমাম কতটুকু হতে পারে? আমাদের এডিএস সিক্রেশন যদি একদম টোটালি অফ হয়ে যায়, দ্যাট ইজ এডিএস কনসেন্ট্রেশন যদি একদম জিরো থাকে আমাদের বডিতে, কারো বডিতে যদি এডিএস সিক্রেশন জিরো থাকে, তখন হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার ডায়ুরেসিস হবে। সেটা কতটুকু বাই ভলিউম? 23 লিটার পার ডে। আমরা এই 23 লিটারটা কেন বলছি, এই 23 লিটারটা কোথা থেকে আসলো? 23 লিটারটা আসলো হচ্ছে আমাদের বডিতে কিডনির একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে টু এক্সক্রিট আউট ওয়াটার। সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কত? ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে 23 লিটার পার ডে। Kidney has the capacity to excrete maximum water which is about 23 liter per day. So যখন কেউ পার ডেতে ওয়াটার 23 লিটার পার ডে বেশি হয়, তখন কিন্তু ওয়াটার ইনটক্সিকেশন ডেভেলপ করে। আমরা জানি যে সেফেস্ট ফ্লুইড হচ্ছে কি, ওয়াটার, এবং ওয়াটার ইনটেক এটাকে এনহ্যান্স করা হয়, বলা হয় ওয়াটার ইনটেক বেশি বেশি করতে। আমরা 1 নাম্বার আইটেমে এই টপিকটা আছে, ওয়াটার ইনটক্সিকেশন। 1 নাম্বার আইটেম যখন তোমরা পড়বে তখন দেখবে ওয়াটার ইনটক্সিকেশন কি জিনিস। তো এই ক্ষেত্রে তোমরা শুধু জাস্ট জেনে রাখো যে আমাদের বডিতে ম্যাক্সিমাম 23 লিটার পার ডে কিডনি ওয়াটার এক্সক্রিট আউট করতে পারে। যদি কোনো কারণে কেউ মোর দ্যান 23 লিটার পার ডে ওয়াটার ইনটেক করে, তখন আমাদের বডিতে ওয়াটার ইনটক্সিকেশন হয়। এইখানে আউটসাইড দ্য টপিক আমি জাস্ট একটু যোগ করার জন্য যেটা বলছি, আমি সাধারণত এরকম এক্সাম্পল দেই যে 2 ফ্রেন্ড, একটা কম্পিটিশন হয়েছে, তাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে যে কে কত কোল্ড ড্রিঙ্কস খেতে পারে। তো দেখা গেল যে তারা খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, এবং যে উইনার হলো সে দেখা গেল যে 23, এবং তার প্রাইস কি, যে উইনার হবে তাকে হচ্ছে গিয়ে আরো 10টা কোকের বোতল দেয়া হবে এবং সেটা তাকে খেতে হবে। তাহলে কি হলো, সে খেতে খেতে 23 লিটার পর্যন্ত খেয়ে সাপোজ সে উইন করেছে, তারপর তাকে আরো 10টা কোকের বোতল দেওয়া হয়েছে এবং ওটাও তাকে খেতে হবে। সেটা যখন খেলো তখন তার এই মানে ওয়াটার ইনটক্সিকেশন ডেভেলপ করলো। এরকম আর কি ব্যাপারটা। তো এটা কজ কি, ওয়াটার ডায়ুরেসিসের কজ এক্সেস ওয়াটার ইনটেক, এবং খুব কমন কজ যেটা, তোমরা যখন 3rd ইয়ারে পরে হসপিটালে ওয়ার্ডে যাবে তখন তোমরা দেখবে যে এক্সেস ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড। হয়তো বা সিস্টার যেটা করেছে, যে ডক্টর বলেছে যে ডিএ মানে কি, ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, মানে এটা হাইপোটনিক আর কি টু প্লাজমা, এরকম একটা স্যালাইন থাকে। হয়তো বা ডক্টর বলেছে ডিএনএস দিতে, ডিএনএস হচ্ছে গিয়ে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, মানে আইসোটনিক টু প্লাজমা কোনো একটা স্যালাইন দিতে বলেছে। সিস্টার ভালো করে অর্ডারটা ক্যারি ওভার করতে পারেনি, সে হয়তো বা হাইপোটনিক ফ্লুইড মানে ডিএ একটা স্যালাইন ঝুলিয়ে দিয়েছে, এবং একটা না রানিং দিচ্ছে, 2টা 3টা ব্যাগ দিয়ে দিয়েছে, তখন তার এই ওয়াটার ডায়ুরেসিস হবে আর কি। সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলেছি এক্সেস ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড। আরেকটা হচ্ছে আরেকটা ক্লিনিক্যাল কন্ডিশন, সেটা হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিডাস। এটা ডায়াবেটিস ইনসিপিডাসটা কেন ডেভেলপ করে? ডায়াবেটিস ইনসিপিডাস এই ডিজিজটা হচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এডিএইচ। কোনো কারণে যদি কারো বডিতে এডিএইচ সিক্রেশন কম হয় কিংবা একদমই না থাকে, কিংবা থাকলেও এই এডিএইচটা যেখানে কাজ করে
সেটা কোথায়, ডিসিটি এবং সিটি, সেইখানে যে রিসেপ্টরগুলো আছে, রিসেপ্টরগুলোর উপরে যে যদি এডিএইচ ভালো করে কাজ করতে না পারে, তখন কি হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না। তখন যে এই ওয়াটারটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেই ডিজিজটাকে আমরা বলেছি ডায়াবেটিস ইনসিপিডাস। আমি বলবো পরে একটু এটা ডিফারেন্সটা বলবো, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে ডিফারেন্সটা। তো ডায়াবেটিস ইনসিপিডাস যদি কারো হয় ডিউ টু ল্যাক অফ এডিএইচ, তাহলে পরেও তোমার ওয়াটার ডায়রোসিস হতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ওয়াটার ডায়রোসিস। তাহলে ওয়াটার ডায়রোসিসটা মেইনলি যেটা রিলেটেড টু এডিএইচ ডেফিসিয়েন্সি কিংবা ল্যাক অফ এডিএইচ অথবা এডিএইচ রেজিস্ট্যান্স যদি কোনো কারণে হয়, সেটা মেকানিজমটা এটাই। আর মেইনলি হচ্ছে গিয়ে এক্সেস ওয়াটার ইনটেকের জন্য হতে পারে, অথবা অ্যাক্সিডেন্টালি যদি আমরা হাইপোটনিক ফ্লুইড বেশি বেশি করে কোনো পেশেন্টকে দিয়ে ফেলি, তাহলে হতে পারে আইভি ফ্লুইড হিসেবে, অথবা ডায়াবেটিস ইনসিপিডাস যদি কারো হয়, তাহলে পরে ওয়াটার ডায়রোসিস হতে পারে। নেক্সট হচ্ছে অসমোটিক ডায়রোসিস। তিনটা যে ডায়রোসিস বলেছিলাম, ওয়াটার ডায়রোসিস গেল, এবার অসমোটিক ডায়রোসিস। অসমোটিক ডায়রোসিসটা এই নমিনক্লেচারের সাথে রিলেটেড এর ডেফিনেশনটা, সেটা হচ্ছে এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ আইসোটনিক অর হাইপারটনিক ইউরিন, নেভার হাইপোটনিক ইউরিন। এবং এই ইউরিনটার কখনোই হাইপোটনিক হবে না, কারণ হাইপোটনিসিটিতে আমরা দেখেছি ওয়াটার ডায়রোসিস, সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াটারটাই বের হয়ে যাচ্ছে ইউরিনের সাথে। সো অসমোটিক ডায়রোসিস বলেছি ইউরিনটা হবে আইসোটনিক অথবা হাইপারটনিক। কেন হবে? কারণ হবে কি, কোনো একটা জিনিস প্রেজেন্ট থাকে ইউরিনে, সেই জিনিসটা কি, সেই সলিউটটা কি, সেটা হচ্ছে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। ইউরিনে কি থাকতে হবে? অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স থাকতে হবে। তাহলে অসমোটিক ডায়রোসিস ইজ ডিউ টু পারসিস্টেন্স অফ এক্সেস আনরিঅবজার্ভড, নর্মালি বলছি আমি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইনটু দ্য টিউবুলার ফিল্ট্রেট। নর্মালি কি হয়, আমরা দেখি যে ডায়াবেটিক পেশেন্টদের আমরা কি বলি, আমরা মানে এটার জন্য ডাক্তারি পড়তে হয় না, আমরা সবাই জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ইউরিনে কি থাকে, ইউজুয়ালি সুগার থাকে, তাই তো? তো এই সুগারটা কি, মানে গ্লুকোজটা কি, গ্লুকোজটা হচ্ছে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তখন ডায়াবেটিক পেশেন্টদের বলা হয় পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলিইউরিয়া মানে হচ্ছে কি বেশি বেশি ইউরিন পাস করবে। তো বেশি বেশি ইউরিন পাস করবে, কেন পাস করে? কারণ ডায়াবেটিক পেশেন্টদের ইউরিনে গ্লুকোজ থাকে। গ্লুকোজটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। এই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বলতে কি বোঝায়? সেই সব সাবস্টেন্সকে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বলে যেগুলো বেশি বেশি টেন্ডেন্সি থাকে ওয়াটার হোল্ড করার, ওয়াটার গ্রাব করার। তো এই গ্লুকোজ যখন ডায়াবেটিক পেশেন্টদের ইউরিনে গ্লুকোজের প্রেজেন্স থাকে, তখন সে কি করবে? এক্সট্রা ওয়াটার হোল্ড করবে। তাহলে হোল্ড করলে কি হবে? এটা গ্লুকোজ পাস করবে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটারও পাস হবে ইউরিন দিয়ে। এই জন্য পলিইউরিয়া হয় আর কি, বেশি বেশি ইউরিন পাস করে। তো এই অসমোটিক ডায়রোসিসে কি হবে? পারসিস্টেন্স অফ এক্সেস আনরিঅবজার্ভড অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকবে। সেই জন্য যে ডায়রোসিসটা হচ্ছে, সেটা হবে হচ্ছে আইসোটনিক আর হাইপারটনিক। হাইপারটনিক হবে, এটা তোমরা বুঝতে পারছো, যেহেতু গ্লুকোজ আছে। এন্ড আইসোটনিক কেন বলেছি সেটার ব্যাখ্যাটা একটু পরে দেব। তাহলে কি হলো? এক্সক্রিশন অফ, ডেফিনেশন কি হবে? এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ আইসোটনিক অর হাইপারটনিক ইউরিন ডিউ টু, এটুকু অ্যাড করে দিতে পারো ডেফিনেশনের সাথে, ডিউ টু পারসিস্টেন্স অফ এক্সেস আনরিঅবজার্ভড অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স such as glucose, mannitol and sodium chloride into the tubular filtrate is known as osmotic diuresis. এখন এই অসমোটিক ডায়রোসিস মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে গিয়ে আমি তিনটা স্লটে বলবো। একটা হচ্ছে যেটা অলরেডি বলে ফেলেছি, যে এক্সেস অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট ইন ফিল্ট্রেট। ফিল্ট্রেট মানে হচ্ছে গিয়ে টিউবুলার, মানে ওই ডিসিটি, সিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, কিডনির টিউবুলার পোর্শনের লুমিনের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেটাকে আমরা বলি ফিল্ট্রেট। তাহলে এক্সেস অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট ইন ফিল্ট্রেট থাকবে। এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট কি কি হতে পারে? আগেই বলেছি, গ্লুকোজ হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যানিটল হতে পারে। সেগুলো যখন থাকবে, তখন ইনক্রিজ অসমোটিক প্রেশার অফ ফিল্ট্রেট, অসমোটিক প্রেশার বেড়ে যাবে। ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম টিউবিউল, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কম হবে, যেহেতু এটা ওই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলো ওয়াটার হোল্ড করে আছে, ওরা রিঅ্যাবজর্ব হবে না, এবং আলটিমেটলি কি হবে? ডায়রোসিস হবে। এটা একটা
কজ, এইটুকু আমরা জানি। এর পরের যে দুটো মেকানিজম আছে সেই মেকানিজম দুটো একটু নতুন। যখনই ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম টিবিউল হবে তখন কুইক অ্যাটেইনিং অফ লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টস অফ সোডিয়াম ইন লুমেন, এই কথাটা নতুন, এটার একটা ব্যাখ্যা প্রয়োজন। যে কুইক অ্যাটেনমেন্ট মানে হচ্ছে কি আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব, কি করব, লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম ইন লুমেন। এই কথাটা কি, লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম ইন লুমেন, এটার ব্যাখ্যাটা হচ্ছে আমি পরের দুইটা স্লাইডে যাচ্ছি, সেখানে দিয়ে আমি আবার এখানে ব্যাক করব। কিভাবে লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম ইন লুমেন অ্যাটেইন করে। আমরা নর্মালি কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একটা টার্ম। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে যে কোনো জিনিস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে। এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা, যে নর্মালি কোনো সলিউট নর্মাল হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায়। এখন আরেকটা টার্ম আমরা ইউজ করবো এখানে, সেখানে হচ্ছে গিয়ে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কখন বলতে আমরা কি বুঝি, এই যে নর্মাল ফেনোমেনা যেটা বললাম যে হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে, যখন এটা লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনে কোনো জিনিস যাবে, কোনো সলিউট যাবে, দ্যাট ইজ এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট করতে গেলে একটা কি করতে হয়, এটা তো নর্মাল জিনিস না, এটা অ্যাবনর্মাল জিনিস। অ্যাবনর্মাল জিনিস করতে গেলে কি হবে, একটা শক্তি প্রয়োগ করতে হয়। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে কোনো সলিউট নেব, এবং এই শক্তি প্রয়োগের মাধ্যমে যে প্রক্রিয়ায় লোয়ার কনসেন্ট্রেশন থেকে কোনো সলিউট হায়ার কনসেন্ট্রেশনে যায় সেটাকে আমরা বলেছি হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে কোনো জিনিস নেই বাই অ্যাপ্লিকেশন অফ এনার্জি। এখন আমরা তাহলে এখানে আসি যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা নর্মালি টিবিউলে কি হয়, ইজ রিঅ্যাবজর্বড অ্যাক্টিভলি ফ্রম দ্য লুমেন অফ পিসিটি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নর্মালি। নর্মাল কন্ডিশনে কোনো ধরনের ডায়ুরেসিস নাই, নর্মাল কন্ডিশনে এটা নর্মাল ফেনোমেনা যে সোডিয়াম ক্লোরাইড নর্মালি পিসিটিতে রিঅ্যাবজর্পশন হবে অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে, কিভাবে একটা এনার্জি খরচ করে। কিন্তু কি হয়, যখনই কোনো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল এই টিউবুলার ফ্লুইড দ্যাট ইজ ফিল্ট্রেটের মধ্যে থাকে, তখন কি হয়, মানে সোডিয়াম ক্লোরাইড নর্মালি রিঅ্যাবজর্ব হওয়ার কথা, কিন্তু যখন দেখা গেল অসমোটিক ডায়ুরেসিস হলো, তখন ফিল্ট্রেটের মধ্যে আরেকটা জিনিস চলে আসলো, সাপোজ গ্লুকোজ চলে আসছে, তখন এই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যখন গ্লুকোজ ফিল্ট্রেটের মধ্যে থাকবে, ও কি করবে, এক্সট্রা ওয়াটার হোল্ড করবে, তখন কি হবে, ওই ফিল্ট্রেটটা নর্মাল যে কনসেন্ট্রেশন থাকার কথা তার থেকে বেশি ডাইলুটেড হয়ে যাবে। তো ডাইলুটেড হয়ে যাবে যখন, ডিউ টু দ্য প্রেজেন্স অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউড ইনটু দ্য ফিল্ট্রেট রেইজ দ্য অসমোটিক প্রেশার অফ দি ফিল্ট্রেট। অসমোটিক প্রেশারটা তার মানে ওই গ্লুকোজের জন্য বেড়ে যাবে, এবং গ্লুকোজের জন্য বেড়ে যাওয়ার জন্য সোডিয়াম কনসেন্ট্রেশনটা এই ওয়াটার প্রেজেন্সের জন্য, সোডিয়াম কনসেন্ট্রেশন আসলে যা আছে কিন্তু ওয়াটার প্রেজেন্সের জন্য সেটা ডাইলুটেড হয়ে যাবে। সো ডিক্রিজ দ্য ওয়াটার রিঅ্যাবজর্পশন হুইচ কজেস ভেরি লো সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ফিল্ট্রেট অ্যাজ আ পার্ট অফ ডাইলুশনাল ইফেক্ট। তাহলে কি হলো, নর্মালি সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা অ্যাক্টিভলি, কিন্তু অসমোটিক ডায়ুরেসিসে গ্লুকোজ থাকার জন্য সে এক্সট্রা ওয়াটার হোল্ড করবে, এই এক্সট্রা ওয়াটার হোল্ড করার জন্য ওখানে ডাইলুশন হয়ে যাবে ওই ফ্লুইডটা, ওই ফিল্ট্রেটটা, যার জন্য রিলেটিভ সোডিয়াম কনসেন্ট্রেশনটা লো হবে, এবং লো সোডিয়াম কনসেন্ট্রেশনের জন্য একটা যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা অ্যাক্টিভ ছিল পিসিটিতে, সেই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা এখানে থাকছে না, একটা ওয়াইড রেঞ্জের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যার ফলে এই সোডিয়ামটা অ্যাক্টিভলি আর রিঅ্যাবজর্ব হতে পারছে না। এই জিনিসটাকেই আমরা বলছি যে লিড টু কি হবে, সোডিয়ামটা যখন রিঅ্যাবজর্ব হতে পারবে না তখন সোডিয়ামটা টিউবুলার ফ্লুইডের সাথে, ফিল্ট্রেটের সাথে, এটা ইউরিনের সাথে বের হয়ে যাবে। এই জিনিসটাকেই আমরা বলেছি লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম। সোডিয়ামের
কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে লিমিট করে দিচ্ছে, সেটাকেই আমরা বলেছি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট লিমিটেশন। তো এইটা যখন ক্রিয়েট হবে, কুইক অ্যাটেনমেন্ট অফ লিমিটিং কনসেন্ট্রেশন অফ গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম ইন লুমেন, তখন ডিক্রিজ সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, আলটিমেটলি ডায়ুরেসিস হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে নর্মাল একটা ফেনামেনা। অসমোটিক ডায়ুরেসিসের 3টা মেকানিজমের মধ্যে এটা হচ্ছে গিয়ে খুবই মানে ইজি ফেনামেনা বোঝার জন্য, যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকবে, ও এক্সট্রা ওয়াটার হোল্ড করবে এবং এটা টিউবুলার ফ্লুইড হিসাবে, ফিল্ট্রেট হিসাবে ইউরিনের সাথে বের হয়ে যাবে, ডায়ুরেসিস হবে। আরেকটা মেকানিজম হচ্ছে গিয়ে লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম ইন লুমেন তৈরি হবে, কুইক অ্যাটেনমেন্ট হবে, যার ফলে ডায়ুরেসিস হবে। আর 3 নাম্বার যেটা, এটা আসলে তোমাদের ফিজিওলজির পার্ট, এই জন্য আমি এটাকে একটু আলাদাভাবে লিখেছি, যে পুয়ার মেডুলারি ইন্টারস্টেশিয়াল হাইপার অসমোলারিটি। পুয়ার হাইপার অসমোলারিটি মেডুলারি ইন্টারস্টেশিয়ামে, এটা খুব সংক্ষেপে 2টা কথায় আমি যদি বলি, এটা তোমরা ডিটেলস তোমরা ফিজিওলজিতে পড়বা। কিডনির 2টা পার্ট আছে, কর্টেক্স অ্যান্ড মেডুলা। সাধারণত যেটা হয় কি, যে কর্টিকো মেডুলারি যে ইন্টারস্টেশিয়াল স্পেস আছে, সেই জায়গাটাতে অসমোলারিটিটা থাকে, ফ্লুইড যেটা থাকে, সেটার ফ্লুইডটার অসমোলারিটি হচ্ছে কি আইসোটনিক, দ্যাট ইজ এটা প্লাজমার মতোই 300 মিলি অসমোল। অ্যান্ড কিডনির যেহেতু কনসেন্ট্রেটিং পাওয়ার অনেক বেশি, এটা যখন এই ফ্লুইডটাই যখন মেডুলাতে চলে আসবে এবং ডিপ মেডুলাতে আসবে, তখন এর অসমোলারিটি 3 থেকে 4 গুণ বেড়ে যায়। দ্যাট ইজ তাহলে কত হবে? 3 থেকে 4 গুণ। 4 গুণ বাড়লে 300 থেকে 300 থেকে কি হবে? 1200 মিলি অসমোল পার লিটার। এই যে 1200 মিলি অসমোল পার লিটার কেন হচ্ছে? খুব সোজা সহজ করে বললে, একটা কথায় বললে, হাইপার অসমোলারিটি কেন হচ্ছে? অসমোলারিটি বাড়ছে ডিউ টু ডিপোজিশন অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ইউরিয়া। তো যখন কিন্তু এইখানে কি হয়, এই অসমোটিক ডায়ুরেসিসে কি হয়, এইখানে যেটা হচ্ছে গিয়ে সোডিয়ামটা লস হয়ে যাচ্ছে। সোডিয়ামটা যেহেতু লস হয়ে যাচ্ছে, সো এটা আর এই রেনাল টিউবুলার সেলের মধ্যে ঢুকতে পারছে না, মেডুলাতে যেতে পারছে না, সো এটা আর হাইপার অসমোলারিটিও তৈরি করতে পারছে না। সো হাইপার অসমোলারিটি তৈরি করতে না করে, তখন এটা সোডিয়ামটা টিউবুলার ফ্লুইডের সাথে এক্সক্রিট আউট হয়, সো ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কালেক্টিং ডাক্ট। এর জন্য তোমার পুয়ার মেডুলারি ইন্টারস্টেশিয়াল হাইপার অসমোলারিটি তৈরি হবে, এবং তৈরি হওয়ার ফলে আর ওয়াটার রিঅ্যাবজর্ব না হয়ে এটা ইউরিনের সাথে বের হয়ে যাবে এবং ডায়ুরেসিস হবে। তোমার মানে আসলে এটা কোরিলেশনের ব্যাপার। তোমরা যদি ফিজিওলজিতে, আমি মনে হয় তোমাদের কিডনি বডি ফ্লুইড পড়ানো হয়নি, সো ওইটা পড়লে তোমরা এটা ভালো কোরিলেট করতে পারতা। সেই জন্য আমি খুব সহজভাবে যেটা মানে অন্য সব কিছু বাদ দিয়ে যেটা বোঝা যায় সেইভাবেই আর কি পুয়ার মেডুলারি ইন্টারস্টেশিয়াল অসমোলারিটিটা কেন হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এই হচ্ছে অসমোটিক ডায়ুরেসিসের মেকানিজম। এবং কোথায় কোথায় হতে পারে একটা অলরেডি বলেই দিয়েছি, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এটা টিএল মানে হচ্ছে টিউবুলার লোড, যখন ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের থেকে বেশি হবে। দ্যাট ইজ আমরা যদি বলি যে গ্লুকোজের কথাই ধরি, নর্মালি টিউবুলার লোড হচ্ছে গিয়ে 125 ml per minute, আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে গ্লুকোজের 300 in case of male, 350 in case of male ml per minute। তার মানে এটা জাস্ট এটাও তোমার 1 নাম্বার আইটেমের মানে পড়া, যেটা আমি এখানে জাস্ট ছোট করে বলছি। সেটা হচ্ছে টিউবুলার লোড যখন 125 বললাম গ্লুকোজের, আর টিউবুলার ম্যাক্সিমাম বললাম 325। যদি কোনো কারণে টিউবুলার লোড মোর দ্যান টিউবুলার ম্যাক্সিমাম থেকে বেশি হয়, তাহলে পরে কি হবে? ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের বেশি হয়, তখন কি হবে? তখন ওই সাবস্টেন্সটা ইউরিনে চলে আসে। তো গ্লুকোজের ক্ষেত্রে টিউবুলার লোড হচ্ছে 125 আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হচ্ছে 325। তাহলে যদি কোনো কারণে টিউবুলার লোড 350 হয়, তাহলে এটা ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের থেকে বেশি হবে, তখন এটা ইউরিনে আসে গ্লুকোজ, এবং সেটাই সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা কন্ডিশন তোমরা হসপিটালে দেখবে, ধরো হেড ইনজুরি হয়েছে কারো, সেরেব্রাল ইডিমা ডেভেলপ করেছে, এখন কি করতে হবে? আমাদেরকে ফোর্সড অসমোটিক ডায়ুরেসিস করতে হবে এই সেরেব্রাল ইডিমাটা কমানোর জন্য। সেটা কিভাবে আমরা কমাবো? একটা ম্যানিটোল, একটা সাবস্ট্রেট আছে, এটা আমরা ম্যানিটোল সলিউশন আছে, স্যালাইন পাওয়া যায়, এটা আমরা ইন্ট্রাভেনাসলি এটা দেব। দেওয়ার ফলে কি হবে? ও অসমোটিক ডায়ুরেসিস করবে। এই ম্যানিটোলে আবার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি, হতে পারে না,
আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন হয় না কখনোই। সো এটা পুরোটাই বের হয়ে যাবে, এক্সক্রিট আউট হবে, এবং এই ম্যানিটল যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, এর সাথে ওয়াটারটা বের করে নিয়ে আসবে এবং এই সেরিব্রাল ইডিমাটা কমে যাবে। আরেকটা ধরো কেস এরকম পাবে পয়জনিং, এখানেও আমরা ডায়ুরেটিক্স দেই, বিভিন্ন লুপ ডায়ুরেটিক্স দেই। এখানে কি হয়, পয়জনটা যদি জিআইটি থেকে কেউ মুখে খেলো পয়জন, সেটা জিআইটি থেকে যদি ব্লাডে চলে যায়, এই ব্লাড থেকে এই পয়জনটা এক্সক্রিট আউট করার একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে ডায়ুরেটিক ইউজ করা, ফোর্স ডায়ুরেসিস করা হয়। তখন ফোর্স ডায়ুরেসিস করলে তখন এই এক্সট্রা ওয়াটার ইউরিনে বের হয়ে যায় এবং অ্যাজ ওয়েল এর সাথে তোমার পয়জনটাও বের হয়ে যায়। এটা হচ্ছে অসমোটিক ডায়ুরেসিস। তাহলে ওয়াটার ডায়ুরেসিস গেল, ম্যাম এটা কি স্টমাক ওয়াশ? সরি, স্টমাক ওয়াশ না ম্যাম এটা কি স্টমাক ওয়াশ? না না না, স্টমাক ওয়াশটা হচ্ছে গিয়ে এই যে আমি বলেছি, কিন্তু স্টমাক ওয়াশটা হচ্ছে গিয়ে যখন এটা জিআইটির মধ্যে থাকবে। জিআইটি কি স্টমাক না? স্টমাক একটা পার্ট না জিআইটির? জি ম্যাম। যখন এটা জিআইটির মধ্যে মানে স্টমাকের মধ্যে থাকে, তখন এটা ওরালি আমি হচ্ছে স্টমাক ওয়াশ দিয়ে আমরা স্টমাকটাকে ওয়াশ আউট করে ফেললে তখন এটা বের হয়ে যায়। কিন্তু যখন এটা স্টমাক থেকে অ্যাবজর্পশন হয়ে এটা যখন ব্লাডে চলে যাবে, তখন তো আর স্টমাক ওয়াশ দিয়ে তুমি এটাকে বের করে নিয়ে আসতে পারবে না। এই ব্লাড থেকে এটাকে এক্সক্রিট আউট করার একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে ডায়ুরেটিক ইউজ করে ডায়ুরেসিসের মাধ্যমে ইউরিনের সাথে পয়জনটা বের করে নিয়ে আসা। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। লাস্ট যেটা, এটা হচ্ছে প্রেশার ডায়ুরেসিস। আচ্ছা, প্রেশার ডায়ুরেসিসের আগে আমরা একটু রিকল করি, তোমরা সিভিএস পড়েছো ফিজিওলজিতে, ঠিক আছে? পড়ানো হয়েছে সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম? জি ম্যাম। ওকে, তাহলে এই এই জি ম্যাম। প্রেশার গুলোর সঙ্গে তোমরা পরিচিত। পালস প্রেশার, পালস প্রেশার কাকে বলে? রেসপন্স করো। ম্যাম লেখা আছে দেখি। ম্যাম ডিফারেন্স অফ সিস্টোলিক প্রেশার এন্ড ডায়াস্টোলিক প্রেশার ম্যাম। হ্যাঁ, সিস্টেমিক প্রেশার এন্ড ডায়াস্টোলিক প্রেশার। নরমাল সিস্টোলিক প্রেশার আমরা 100 থেকে 120, আর ডায়াস্টোলিক প্রেশার 60 to 90। তাহলে কত পালস প্রেশার কত হবে? দুইটা ডিফারেন্স 30 to 40। আর মিন প্রেশার কাকে বলে? মিন ব্লাড প্রেশার বলো। ম্যাম যে ব্লাড প্রেশারটা পুরো সিস্টেমের ভিতরে পারসিস্ট করে ম্যাম। এটা কিভাবে ক্যালকুলেট করব? ম্যাম ডায়াস্টোলিক প্রেশারের সাথে ম্যাম পালস প্রেশারের 1/3 যোগ করে 1/3 প্রেশার। ওকে, তাহলে মিন সিস্টেমিক প্রেশার হবে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। মিন ডায়াস্টোলিক প্রেশার আমরা অন অ্যান অ্যাভারেজ 75 কিংবা 70 যাই ধরো, আর যদি মিন প্রেশার আর হচ্ছে পালস প্রেশার 1/3 অফ 1/3 অফ পালস প্রেশার। পালস প্রেশার আমরা পেয়েছি 30 to 40, 1/3। এটা যদি 10 to 15 মিলিমিটার মার্কারি হয় তাহলে কত হবে? আমি অ্যাভারেজলি বলেছি 78 to 98, এটা 75 থেকে 98 এরকম কিছু করতে পারো আর কি। তাহলে এটা হচ্ছে মিন প্রেশার। আমরা এই দুটো কথা কেন বললাম, মিন প্রেশার কেন বের করলাম? কেননা প্রেশার ডায়ুরেসিস ইজ রিলেটেড টু মিন সিস্টেমিক মিন ব্লাড প্রেশার। ডেফিনেশনে দেখো, এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন ডিউ টু এক্সেস ফিল্ট্রেশন অ্যাজ এ রেজাল্ট অফ হাই সিস্টেমিক মিন ব্লাড প্রেশার মোর দ্যান 200 মিলিমিটার মার্কারি। আমাদের নর্মাল মিন সিস্টেমিক মিন ব্লাড প্রেশার আমরা পেলাম 78 থেকে 98, না হলে এটাকে বলো 70 to 100 মিলিমিটার মার্কারি। সেইটাকে তোমার ডাবল হবে যখন 200 মিলিমিটার মার্কারি যখন হবে, হাই সিস্টেমিক মিন প্রেশার যখন হবে, তখন যে ডায়ুরেসিসটা হয় সেটাকেই আমরা বলেছি প্রেশার ডায়ুরেসিস। কেন? এটা কিন্তু একটা সেফটি মেজার ফর আওয়ার বডি, এই প্রেশার ডায়ুরেসিস। কারণ হচ্ছে যে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে বলেই তো সিস্টেমিক মিন ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, তাই না? তো এটা যখন 200 হয়ে যাবে, এই প্রেশারটাকে কমানোর জন্যই এই প্রেশার ডায়ুরেসিস হয়। তাহলে এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন ডিউ টু এক্সেসিভ ফিল্ট্রেশন অ্যাজ এ রেজাল্ট অফ হাই সিস্টেমিক মিন ব্লাড প্রেশার মোর দ্যান 200 মিলিমিটার মার্কারি ইজ নোন অ্যাজ প্রেশার ডায়ুরেসিস। এই প্রেশার ডায়ুরেসিসটা তাহলে সিস্টেমিক মিন প্রেশারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা ইম্পর্টেন্ট ফর ফিল্ট্রেশন অ্যাট দ্য গ্লোমেরুলার মেমব্রেন। গ্লোমেরুলার মেমব্রেইনে যদি ফিল্ট্রেশন, যদি মিন প্রেশার বেশি হয়, গ্লোমেরুলার মেমব্রেইনে ফিল্ট্রেশনটা বেড়ে যাবে। আর্টেরিয়াল এন্ড অফ ক্যাপিলারি অর আদার ক্যাপিলারি অফ দি বডি, এই জায়গাগুলোতে সিস্টেমিক মেন প্রেশার বের হলে এই ডায়ুরেসিস হয়ে এটা কাভার আপ করার চেষ্টা করে প্রেশারটাকে।
and urine volume কি হবে 7 to 8 times more than normal 7 to 8 times more than normal হবে নরমাল আমাদের ইউরিন ভলিউম হচ্ছে 2 to 3 লিটার সেখান থেকে যদি না সরি 1.5 লিটার সেখান থেকে আমাদের এটা হচ্ছে কি 7 to 8 times more হতে পারে মেকানিজমটা কি মেকানিজম অলরেডি আমি একটু বলে ফেলেছি যে হাই সিস্টেমিক মিন ব্লাড প্রেশার হবে কি হবে ফেইলার অফ অটো রেগুলেশন মানে হচ্ছে গিয়ে ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হ্যাঁ তারপর টিউবুলার সিক্রেশন টিউবুলার রিঅবজেকশন এই যেটার মাধ্যমে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় এই মেকানিজমগুলো ফেল করবে ফেল করার ফলে ইনক্রিজ জিএফআর হবে ইনক্রিজ জিএফআর হলে কি হবে ইনক্রিজ টিউবুলার লোড অফ সলিউট জিএফআর যত বেশি হবে টিউবুলার ফিল্ট্রেট তত বেশি হবে টিউবুলার ফ্লুইড তত বেশি হবে এবং তার সাথে সলিউটে থাকবে র্যাপিড ফ্লো অফ ফিল্ট্রেট যেহেতু রিঅবজর্পশন হচ্ছে না র্যাপিড ফ্লো হয়ে যাবে ফিল্ট্রেট আলটিমেটলি ডিক্রিজ ওয়াটার অ্যান্ড সলিউট রিঅবজর্পশন রেজাল্ট টু ইনক্রিজ ওয়াটার অ্যান্ড সলিউট এক্সক্রিশন এবং ডায়ুরেসিস হবে দিস ইজ দ্য মেকানিজম অফ প্রেশার ডায়ুরেসিস তাহলে সিস্টেমিক প্রেশার মানে মিন প্রেশার বেড়ে গেল অটো রেগুলেশন ফেল করলো জিএফআর বেড়ে গেল টিউবুলার লোড অফ সলিউট অ্যান্ড ওয়াটার বেশি হলো ডিক্রিজ ওয়াটার অ্যান্ড সলিউট রিঅবজর্পশন হবে না এবং রিঅবজর্পশন না হলে এটা এক্সক্রিট আউট হবে এবং ডায়ুরেসিস হবে দিস ইজ দ্য মেকানিজম অফ প্রেশার ডায়ুরেসিস আমার মোটামুটি শেষ এখন হচ্ছে এগুলো তোমরা অলরেডি যা পড়ানো হয়েছে সেখান থেকে তোমরা কোরিলেট করে ডিফারেন্সটা তোমরা বের করে ফেলতে পারবা যে ডিফারেন্স বিটুইন ওয়াটার ডায়ুরেসিস অ্যান্ড অসমোটিক ডায়ুরেসিস দেখো কজ কি হচ্ছে এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার তাই না পরে আমি একটু মেকানিজমও দিয়ে দিয়েছি এটা তোমরা নাও দিলেও পারো সমস্যা নাই যে অসমোলারিটি ইনটেক অফ ওয়াটার হলে কি হবে ডিক্রিজ অসমোলারিটি অফ ইসিএফ ডিক্রিজ এডিএস রিলিজ ডিক্রিজ ডিসিটি অ্যান্ড সিডি ওয়াটার রিঅবজর্পশন আর এটা কি হবে পারসিস্টেন্স অফ আনরিঅবজর্বড osmotically active substance into the renal tubule water reabsorption from PCT কি হবে বলো তো water reabsorption in PCT water diuresis এ নরমাল থাকবে কারণ আমরা দেখেছি যে ওয়াটার রিঅবজর্পশন কারণ এডিএইচ এর একটা রোল আছে তো ওয়াটার ডায়ুরেসিসে আর আমরা জানি এডিএইচ কোথায় কাজ করে এডিএইচ কাজ করে হচ্ছে ডিসিটি এবং সিডিতে কাজেই ওয়াটার রিঅবজর্পশন এন্ড পিসিটিতে কোনো সমস্যা হবে না ওখানে ঠিকই হবে কিন্তু গন্ডগোল বাজবে হচ্ছে গিয়ে ডিসিটি এবং সিডিতে আর এইখানে কি হবে অসমোটিক ডায়ুরেসিসে লো রিঅবজর্পশন আমরা ওই যে পড়েছিলাম না যে সোডিয়াম রিঅবজর্পশন হয় কোথায় পিসিটিতে সেই পিসিটিতে রিঅবজর্পশনটা হচ্ছে না আগেই অ্যাটেইন করছে সো এইখানে হচ্ছে কি সমস্যা হবে পিসিটিতে ওয়াটার রিঅবজর্পশন কমে যাবে এডিএইচ কনসেন্ট্রেশন এটা আমরা জানি ওয়াটার ডায়ুরেসিসে ডিক্রিজ হবে অসমোটিক ডায়ুরেসিসে এডিএইচ এর কোনো সমস্যা হবে না এটা নরমাল থাকবে নেক্সট হচ্ছে ইলেক্ট্রোলাইট লস এইখানে ওয়াটার ডায়ুরেসিসে কোনো ধরনের ইলেক্ট্রোলাইট লস হয় না কিন্তু ওয়াটার ডায়ুরেসিসে যে ইউরিনটা আসে এটা বলেছি হাইপোটোনিক সো এর মধ্যে কোনো ইলেক্ট্রোলাইট নাই কোনো ধরনের সলিউট নাই আর অসমোটিক ডায়ুরেসিসে হিউজ লস হবে সোডিয়াম লস হচ্ছে হ্যাঁ এটা লস হবে ফ্লো রেট অফ ফিল্ট্রেট এটা হচ্ছে গিয়ে বলেছি কত হতে পারে এটার একটা লিমিট আছে 23 লিটার পার ডে কিন্তু অসমোটিক ডায়ুরেসিসে এটার কোনো লিমিট নাই ম্যাক্সিমাম লিমিট নাই যার জন্য হয় কি অসমোটিক ডায়ুরেসিস হলে অনেক সময় হাইপোভলিউমিয়াও ডেভেলপ করতে পারে এত বেশি পানি বডি থেকে বের হয়ে যায় ইফেক্ট অন ইসিএফ ভলিউম নট এফেক্টেড যেহেতু আমার লিমিট একটা দেওয়াই আছে এই লিমিটটা ক্রস করবে না আর যদি এটা এফেক্টেড হবে আর কি মানে অসমোলারিটি অফ ইউরিন আমরা জানি হাইপোটনিক ডিগ্রি অফ হাইপোটনিসিটি ডিপেন্ড অন এডিএস সলিউট এন্ড এখানে হচ্ছে আইসোটনিক এন্ড হাইপারটনিক এতক্ষণে তোমাদের কাছ থেকে আমি যদিও বলেছিলাম যে হাইপারটনিক কেন সেটা বললাম যে গ্লুকোজ অথবা সোডিয়াম থাকবে সেই জন্য আইসোটনিক কেন সেটা তোমরা আবার আমাকে জিজ্ঞাসা করতে পারতো কিন্তু কোশ্চেনটা করো নাই তোমরা আইসোটনিক হচ্ছে কি যে এটা ওয়াটারের উপর ডিপেন্ড করবে যদি গ্লুকোজের কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস ওয়াটার যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে কিংবা যদি সোডিয়াম রিঅবজর্পশনটা না হয় সোডিয়ামের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে ওয়াটার কম্পারেটিভলি টু ওয়াটার যদি ততটা না থাকে সেই ক্ষেত্রে হাইপোটেনসিটি থেকে এটা আইসোটনিক হতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে অসমোটিক ডায়ুরেসিসে হাইপারটনিক ইউরিনই পাস করে ঠিক আছে This is all about difference between water diuresis and osmotic diuresis. আমি নেক্সটে দুইটা স্লাইড আছে সেটা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো কিংবা এটা একটা কোশ্চেন অনেক সময় রিটেনে আসে ডিফারেন্স বিটুইন ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস এটা তোমরা একটু বই দেখে নিও আর কি ডেফিনেশন তোমরা জানো ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে কি একটা কমপ্লেক্স
এটা সিনড্রোম বলছি কেন, এটা অনেকগুলো জিনিসের সাথে অনেকগুলো ফিচার সাইন সিমটমের সাথে থাকে থেকে একে সিনড্রোম বলা হয়। এটা কি হবে, বাই হাইপারগ্লাইসেমিয়া due to an absolute or relative lack of insulin or insulin resistance. Diabetes insipidus clinical condition characterized by passage of large volume of diluted urine. Etiology কি, ডায়াবেটিস মেলাইটাস তোমরা জানো ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে হয় অথবা রেজিস্ট্যান্স হলে হবে, ডায়াবেটিস ইনসিপিডাসে এডিএস ডেফিসিয়েন্সি অথবা রেজিস্ট্যান্স হলে হবে। হাইপারগ্লাইসেমিয়া অবশ্যই ডায়াবেটিস মেলাইটাসে হাইপারগ্লাইসেমিয়া থাকবে, ডায়াবেটিস ইনসিপিডাসে অ্যাবসেন্ট থাকবে। ভলিউম অফ ইউরিন এটা কোনো লিমিট নাই বলেছি আগেই, এটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 23 লিটার পার ডে হবে আর কি। গ্লাইকোজুরিয়া মানে কি, প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, ডায়াবেটিস মেলাইটাসে প্রেজেন্ট থাকবে, ইনসিপিডাসে অ্যাবসেন্ট থাকবে। অসমোলারিটি এখানে অবশ্যই হাইপারটনিক, এখানে হাইপোটনিক। ইউরিন ইলেকট্রোলাইট লস, এখানে মার্কড ইউরিন ইলেকট্রোলাইট লস হবে, এখানে মিনিমাম ইলেকট্রোলাইট লস হবে। প্লাজমা সোডিয়াম এখানে ডিক্রিজড হবে, এখানে ইনক্রিজ হবে। কেন হবে, যদি তোমার ওই মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন তো নর্মালি হতে পারে কিন্তু ইউরিনটা বের হয়ে যাচ্ছে, রিলেটিভ হাইপার ন্যাট্রিমিয়া হতে পারে। যেহেতু ওয়াটার বেশি বেশি বের হয়ে যাচ্ছে কিন্তু ইলেকট্রোলাইটটা ঠিকই থাকছে, সো ওয়াটারের কনটেক্সটে যেহেতু কম থাকছে বডির ভিতরে কিন্তু সোডিয়ামটা ঠিক থাকা সত্ত্বেও রিলেটিভ হাইপার ন্যাট্রিমিয়া হতে পারে আর কি। This is all about difference between DM and DI. কারো কোনো কোশ্চেন থাকে বলো, শেষ। কোনো কোশ্চেন নাই কারো? ম্যাম একবার পড়ার পর মানে কোয়েশ্চেনগুলো বের হবে। আচ্ছা তাহলে তো তখন তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে হবে তোমাদের কোনো কোশ্চেন অ্যারাইজ করলে। গত লেকচারটা কি একটু পড়েছো? পড়ার সময় হয়েছে? Yes, ma'am. আমার মনে হয় এই যে এই কার্ডের 4টা টপিক তার মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে মানে ইজিয়েস্ট টপিক হচ্ছে আইটেম 2। যদিও প্রথম দিকে গত লেকচারটার তো সবই আসলে ওখানে বোঝার কিছুই নাই, আজকের লেকচারটাতে একটু তবুও একটু মেকানিজমগুলো একটু বুঝতে পারলে ভালো হয়। আমার মনে হয় একটু বইটা দেখো, সাথে সাথেই একবার দেখো তাহলে মনে হয় জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে 10 দিন পরে দেখলে আবার এই পড়াগুলো একদম নতুন হয়ে যাবে। বরং আজকেই একটু দেখে ফেলো বইটা, তাহলে একটু মানে মাথায় সেট হবে আর কি মেকানিজমগুলো। ম্যাম স্লাইড গুলো কি দিয়ে দিবেন? হ্যাঁ আজকে দিয়ে দেবো আমি, গতদিন দেই নাই বিকজ অফ ওইটা লেকচার কন্টিনিউশন ছিল তো আজকে, সেই জন্য দেইনি, আজকে দিয়ে দেবো আমি। ওকে তাহলে ঠিক আছে। হাফিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের